গগন পঞ্চননকে বলে, করছিসটা কি? উনি আমাদের অতিথি। তখন এভি বলে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমাদের সঙ্গে একজন ছিল, তাকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। এখন বলে, আমি দায়িত্ব নিচ্ছি, ওরা কেউ মন্দিরে যাবে না। তারপরে এভি আর কথাকে বলে, সামনে একটা জাগ্রত মন্দির আছে, যাবেন না? সেখানে মাল পাচার করে আর বলে এবার সিংহ রাজাদের বিয়েতে যক্ষিণী আসবে। এই থেকে এভি আর কথা যেই মন্দিরে আসবে সেখানে ম্যান্ডি আগে থেকেই চলে আসে আর ঠাকুর মশাইকে বলে, আমাকে কোনো কাজ দিন না। ঠাকুর মশাই বলে, তুমি তাহলে এখানে গোবরটা একটু লেপে দাও। ম্যান্ডিকে বাধ্য হয়ে গোবরটা লেপে দিতে হয় আর মনে মনে বলে, এর বদলা আমি তোমার কাছ থেকে নেব গোবর দেবী। একটু পরে এভি আর কথা সেই মন্দিরে চলে আসলে কথা ঠাকুরের পায়ে নিজের মাথা কুটে বারবার করে জুনির জন্য প্রার্থনা করে। সেইটা দেখে ঠাকুর মশাই বলে, তোমার প্রার্থনা শুনে বোধহয় ঠাকুর জাগ্রত হয়েছেন, সেই জন্যে তো ঘণ্টাগুলো এইভাবে লাফিয়ে। মনে পড়ে যায় যে হাসপাতালে সেই কথার মাথাটা ফাটা দেখেছিল, তার মানে কথা আমার জন্য প্রার্থনা করতে গিয়ে মাথা ফাটিয়েছিল, যার নিজের রক্তের এত সমস্যা। তারপরে কথাকে এসে জড়িয়ে ধরে বলে যে, চিন্তা করছিস কেন, আমরা জুনিকে খুঁজে বার করব। তখনই ম্যান্ডি ভরে পড়ে যাওয়ার নাটক করে সবার সামনে বলে যে, তোর বোনকে যক্ষিণীতে খেয়েছে। কথা কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমার বোনটা মুখ ফুটে কিছুই বলতে পারে না, আমার বোনটা এইভাবে চলে যাবে। তারপরে নাটক করে মাথা ঘুরে পড়ে যায়। এইদিকে কথার মনে একটা প্রশ্ন আছে যে জুনি তাহলে মন্দিরে যায়নি তো। এইদিকে গগনবাবু কথা আর এভিকে বলেছে, আপনাদের বোনকে খুঁজে পাওয়াটা খুবই দরকার, সেই জন্য আপনারা অন্য রাস্তা দিয়ে চলে যান, আমি গ্রামবাসীদেরকে সামলে রাখব। কথারা যখন আবারও মন্দিরের সামনে চলে আসে, মাধু তাদেরকে দেখতে পেরে শিয়ালের আওয়াজ বার করলে কথা আর এভি বুঝতে পেরে যায় যে তাদের মন ঘোরানোর জন্য কেউ এরকম আওয়াজ করছে। এইদিকে এভি দেখতে পেরে যায় যে মাধু এখানে দাঁড়িয়ে আছে এত রাতে। পরবর্তী পর্বে আমরা দেখতে পারবো যে মাধুকে যখন এভি জিজ্ঞেস করে যে এত রাতে কি যাচ্ছে এইটা, তখন মাধু বলে, এগুলো তো মাছ। এভি বলে, আমারও তো একটা রেস্টুরেন্ট আছে, তাহলে বলুন না, ভালো মাছ যদি পাওয়া যায় তবে আমিও এই মাছের চাই আপনার কাছ থেকে আমার ব্যবসার জন্য।